সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। সমসাময়িক রাজনীতির আজকের পর্বে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি আব্দুল্লাহ আল আহাদ রাফি এবং আমাদের সাথে উপস্থিত আছেন বিশিষ্ট তরুণ রাজনৈতিক বিশ্লেষক জনাব ইউসুফ তুরাজ। আমরা আজকে স্যারের কাছ থেকে জানতে চাইব কয়েকটি বিষয় সম্পর্কে। আপনারা শুনতে পাচ্ছেন যে বাংলাদেশে সেনাবাহিনীদেরকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়া হলো এবং পরবর্তীতে আমরা দেখি ছাত্রদের রাজনৈতিক বিভিন্ন কর্মকাণ্ড নিয়ে মিশ্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে এবং সর্বোপরি আমরা আলোচনা করব বিএনপি জামাতের বিভিন্ন রাজনৈতিক কর্মকাণ্ড নিয়ে। আমরা শুরু করতে যাচ্ছি আমাদের আজকের আলোচনা পর্ব। স্যার, আপনার কাছে যদি জানতে চাই, আমরা সম্প্রতি শুনতে পাচ্ছি যে সেনাবাহিনীদেরকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়া হয়েছে, বাংলাদেশ অন্তর্বর্তীকালীন সরকার তাদেরকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়া হয়েছে। আসলে বিষয়টা কি একটু যদি খোলাসা করে আমাদেরকে বলেন। জি, আমরা গতকালকে এটা দেখতে পেয়েছি যে বাংলাদেশের যে বহুল প্রচলিত একটা আইন সিআরপিসি, সেই আইনের বিভিন্ন ধারা বলে সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়া হয়েছে কমিশন প্রাপ্ত অফিসার যারা সেকেন্ড লেফটেন্যান্ট থেকে শুরু করে উপরের যারা আছে। তো এটার মূল লক্ষ্য একটাই, যে বাংলাদেশের যে 5 আগস্ট যে ছাত্র জনতার গণ অভ্যুত্থান হয়েছে, এর পরবর্তীতে আইন শৃঙ্খলা পরিস্থিতি, বিশেষ করে পুলিশ তো পুরোপুরি মেরুদণ্ড ভেঙে গেছে। তো আইন শৃঙ্খলা পরিস্থিতি রক্ষার দায়িত্ব ছিল পুলিশের। সেই পুলিশে যেহেতু আগের স্বৈরাচার সরকারের অন্যতম, নিজেই সে মানুষের দ্বারা ব্যাপকভাবে প্রোটেস্টের শিকার হয়, পুলিশ নিজে ভেঙে গেছে এক কথাতে। এখন আইন শৃঙ্খলা রক্ষা করাটা রাষ্ট্রের 1 নম্বর কাজ। তো এইটার জন্যই মূলত পুলিশ তো আছেই, কিন্তু এর সাথে সাথে সেনাবাহিনীকে দেওয়া হয়েছে। উদ্দেশ্য হলো যাতে সম্পূর্ণরূপে আইন শৃঙ্খলাটা ফিরে আসে। মূলত উদ্দেশ্য এটাই, যে ম্যাজিস্ট্রেসি পাওয়ার মাধ্যমে বিভিন্ন জায়গায় তারা যখন দেখতেছে কোনো একটা আইনের ব্যত্যয় ঘটছে, তার মানে সে নিজেই এখন বিচারকের ভূমিকা, মানে ম্যাজিস্ট্রেসি পাওয়ার বলতে আসলে যেটা বোঝায় যে তারা নিজেরাই সেইখানে বিচার করে সেটাতে মানুষের মধ্যে একটা শৃঙ্খলা নিয়ে। আরেকটি বিষয় হলো, বাংলাদেশে তো অনেক সময় আমরা সামরিক শাসনে দেখেছি, তো এখানে সেনাদেরকে আমরা যে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দিলাম, এটা আসলে সুবিধাটা আমরা কিভাবে, বা এটা ফলাফল কি হতে পারে? জি, এটা এর আগেও কিন্তু একটা খেয়াল করা যাক, বাংলাদেশে একটা অপারেশন ক্লিয়ারেন্স হয়েছিল বিএনপি যখন ক্ষমতা এসেছিল 2001 সালে, বিএনপি জামাত জোট পুরা বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আসার জন্য। তখন নির্বাচিত সরকারও কিন্তু তারা এই ধরনের সেনাবাহিনীকে দিয়ে একটা অভিযান চালিয়েছিল। তো এই অভিযানের প্রথম কথা আগেই বলছি, এটা সিম্পল, যেহেতু বাংলাদেশ সেনাবাহিনী কিন্তু বাংলাদেশের এই গণঅভ্যুত্থানে ব্যাপক তারা পজিটিভ ভূমিকা রেখেছে। তারা গুলি না করে তারা ছাত্রদেরকে বা জনতার পাশে দাঁড়িয়েছিল। তো এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় বলি, বাংলাদেশের সেনাবাহিনী এই মুহূর্তে মোটেই বাংলাদেশের জনগণকে শাসনের চিন্তিত নয়। কেন বলছি, তারা মূলত বাংলাদেশ এখন যে জিনিসটা করতে চাচ্ছে সেটা আমি একটু বলতে চাচ্ছি, সেটি হলো 15 বছর ধরে বাংলাদেশের সেনাবাহিনী পুরো সেটআপটাই চেঞ্জ করে ফেলেছিল আগের সরকার, মানে যে স্বৈরাচার শেখ হাসিনা। এইরকম খেয়াল করেন, বাংলাদেশের জন্মের পর থেকেই এই রাষ্ট্রের ভৌগোলিকভাবে মূলত প্রতিরক্ষার দিক দিয়ে সব দিক দিয়ে চ্যালেঞ্জ ছিল ভারত, কারণ 3 দিক দিয়ে ভারত। তো আমাদের যেহেতু এটা সেনাবাহিনীর স্বাভাবিক নিয়ম দুনিয়াতে, যে আপনি যখন যে দেশের সেনাবাহিনী, তার কাজটা কিন্তু দেশের সার্বভৌমত্ব রক্ষা করা, প্রতিরক্ষাকে ঠিক ওইভাবে ঢেলে সাজানো। তো আমাদের প্রতিরক্ষা যদি কোনোদিন সার্বভৌমত্ব লঙ্ঘন করে, কোন দেশ করবে? নিঃসন্দেহে ভারত। তার কারণ মনে রাখবেন, আমাদের পাশের দেশ আরেকটা মিয়ানমার আছে। ইতিহাসে কোনোদিন বার্মা থেকে ঢাকা দখল কোনোদিনও হয় নাই, মানে মিয়ানমার থেকে কোনোদিন ঢাকা এই উপরে এসে কেউ দখল করে না। কিন্তু ইতিহাসে বহুবার দিল্লি থেকে ঢাকা দখল হয়েছে। তার মানে দিল্লিকে প্রতিরোধ করার জন্য আমাদের পুরো সেটআপ সাজাইতে হবে। আমরা এরকম চাই না ভারতের সাথে আমরা যুদ্ধ করব, কিন্তু আমাদের প্রতিরক্ষা নীতি থাকবে এরকম। কিন্তু অদ্ভুত বিষয়, গত 15 বছর ওইটা চেঞ্জ করা হয়েছে। মানে সেনাবাহিনীকে এমন ভাবে, যে বিডিআর বিদ্রোহ করে মাজা ভেঙে দেওয়া হয়েছিল সেনাবাহিনীর, এরপরে বাংলাদেশের কল্পিতভাবে মেইন শত্রু বানানো হয়েছে মিয়ানমারকে। হ্যাঁ, মিয়ানমার আমাদের অবশ্যই শত্রু, আমাদের বন্ধু না, মানে শত্রু বলতে বোঝাচ্ছি তাদের সাথে আমাদের চ্যালেঞ্জ আছে, কিন্তু মিয়ানমার কখনোই ফার্স্ট চ্যালেঞ্জ হতে পারে না। কিন্তু অদ্ভুত বিষয়, আপনি অবাক হয়ে যাবেন, বাংলাদেশের উপকূলে রাডার বসানোর জন্য চুক্তি হয়েছিল শেখ হাসিনা সরকারের সাথে এই ভারতের। এরপরে দেখেন, তারপর আমাদের সেনাবাহিনীকে, ইভেন আমাদের বিমান যেটা ফোর্সেস গোল 2030 2008 সালে নেওয়া হয়, যে বাংলাদেশের সমস্ত বাহিনীকে আধুনিকায়ন করা হবে এবং এখানে মাল্টি রোল ফাইটার জেট, যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ যে অস্ত্র, যেটা যুদ্ধ বিমান, পাশে মিয়ানমার পর্যন্ত মাল্টি রোল ফাইটার জেট কিনছে SU-30 রাশিয়া থেকে। ভারত কিনেছে রাফায়েল। তার মানে সবাই কিনে রেখেছে, কিন্তু আমরা কিনতে এখনো পারলাম না। কেন? তার কারণ ওই যে সেই ভারতের, যে আমরা ফাইটার জেট কিনবো, সেটা তো চ্যালেঞ্জ হবে ভারতের জন্য। বলে রাখা ভালো, ভারত আবার কোন ফাইটার জেট আমাদেরকে বিক্রি করতে চায়, অবাক হয়ে যাবেন আপনি। ভারতের একটা আছে হল তেজাস, সেইটা বাংলাদেশকে বিক্রি করতে চায়। অদ্ভুত বিষয়, আমাদের প্রতিরক্ষার জন্য যে মেইন শত্রু, তার থেকে আমার বিমান কিনতে হবে। সেখানে শেষ না, ভারত রাফায়েল বিমান ক্রয় করেছে ফ্রান্স থেকে। তো ভারত বাংলাদেশকে রাফায়েল বিমান ক্রয় করার জন্য ব্যাপক চাপ দিচ্ছে, যাতে কি হয়, ভারত বাংলাদেশ ওই বিমানটাই ক্রয় করে, যাতে ভারতের পাইলটরা বাংলাদেশকে প্রশিক্ষণ দেয়। তার মানে মূল কথা সম্পূর্ণ ভারতের অধীনে। এবং আপনি অবাক হয়ে যাবেন, 2008 সালের আগে বাংলাদেশ কখনোই ভারত থেকে কোনো ধরনের প্রতিরক্ষা অস্ত্র কেনে নাই, কিন্তু 2008 থেকে 2024-এ
বিভিন্ন ধরনের প্রতিরক্ষা অস্ত্র কিনেছে। তো সেনাবাহিনী মূলত এখন ওইটাতে মনোযোগ, ভারত থেকে সরে এসে মূলত স্বাধীনভাবে দাঁড়ানো। আর এই ধারণাতে সেনাবাহিনী মূলত আমাদের যে সে বিখ্যাত প্রতিরক্ষা নীতি যে আমাদের সার্বভৌমত্ব রক্ষার জন্য ভারতকে আগে প্রোটেস্ট করতে হবে সেনাবাহিনীর জায়গা থেকে, সেখানে আমাদের অস্ত্র ক্রয়ের মতো জায়গা, ওই যে ফোর্সেস গোল 2030 সেখানে আধুনিকায়ন করার কাজে বিশেষ করে তুরস্ক আমাদের এখানে ব্যাপক সাহায্য করবে। তুরস্কের বিভিন্ন অস্ত্র আমাদের কার্যকর বা বিভিন্ন জায়গা থেকে আমরা সেই ইউরোপ হোক বা বিভিন্ন দেশ থেকে অস্ত্র কালেকশন করে, মূল কথা হলো বাংলাদেশের সেনাবাহিনীকে আগে দাঁড় করাইতে হবে। তারা রাজনীতিতে ইন্টারফেয়ার এখন বেশি চিন্তিত, মেইন চিন্তিত তাকে নিজেকে নিজের পায়ে দাঁড়াইতে হবে, এটা বিষয়। অর্থাৎ আমরা যেটা দেখছি, ভারত আমাদেরকে রাজনৈতিকভাবে সামরিকভাবে সব দিক দিয়ে তাদের পাপেট বানানোর একটা ষড়যন্ত্র আমরা দেখতে পাচ্ছি। আচ্ছা, আমরা আরেকটা বিষয় দেখতে পাচ্ছি স্যার, সেটি হচ্ছে ছাত্রদের যে কর্মকাণ্ড, অর্থাৎ বৈষম্য বিরোধী আন্দোলনকারী যারা ছিল, তাদের যারা সমন্বয়ক, তাদের বিভিন্ন কর্মকাণ্ড নিয়ে জনমনে মিশ্র একটা প্রতিক্রিয়া তৈরি হয়েছে। সেটি আসলে কেন? তারা যে বিভিন্ন জেলায় যাচ্ছে বা ওখানে আমরা বিভিন্ন যে বিশৃঙ্খলা পরিবেশ দেখতে পাচ্ছি, সেটি আসলে কিভাবে কেন হচ্ছে? বা জি, এটা হলো এখনকার সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নের একটি। সেটি হলো এই প্রথম হলো বিপ্লবের রূপটা খেয়াল করেন। বিপ্লবের রূপটা কীরকম ছিল, যে বিপ্লবের শুরুটা এটা ছিল কোটা আন্দোলন। কোটা আন্দোলন যখন ছাত্ররা কোটা নিয়ে আন্দোলন করছে তখন ওই আবু সাইদ সহ একাধিক হত্যা হয়ে যায় 16 জুলাই। তারপরে 18 জুলাই যেদিন ছিল খুব টার্নিং পয়েন্ট, সেদিন কমপ্লিট শাটডাউন ছিল, অবাক করার কারণে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ছাত্র সহ অসংখ্য সাধারণ জনতা রাস্তায় নেমে যায়। ওইটা ছিল আন্দোলনের অন্যতম টার্নিং পয়েন্ট, যে সাধারণ জনগণ, যেটা 16 বছর ধরে বিএনপি জামাত সহ বিভিন্ন রাজনৈতিক দল আন্দোলন করছে, কোনো সাধারণ জনগণ নামে নাই, কিন্তু অবাক করা ওইদিন নেমে গেছিল। তার কারণ কি, তারা বুঝতে পেরেছে যে আসলে এই সরকার যেভাবে ছাত্রদের প্রোটেস্ট করে হত্যা করছে, তার মানে হলো সাধারণ জনগণ তখন আর বসে থাকতে পারে নাই, এই অন্যায় সহ্য করে না, কারণ আগে থেকে তারা বিক্ষুব্ধ ছিল। তার মানে বোঝাচ্ছি এইখানে রক্ত যদি আপনি বেশি দেওয়ার কথা করেন, ছাত্ররাও যেরকম দিয়েছে, সাধারণ কৃষক শ্রমিক থেকে শুরু করে, বিশেষ করে শ্রমিক শ্রেণী, এদের কথা বলবো, যে ঢাকার যাত্রাবাড়ি, মোহাম্মদপুর থেকে শুরু করে উত্তরা বনশ্রী, তার মানে এটা ছিল এরকম ছাত্র প্লাস জনতা, মানে উভয়ের শেয়ার ছিল। ইভেন রাজনৈতিক দলগুলোর মধ্যে, ওই জনতার মধ্যে রাজনৈতিক দলের লোকজন ছিল, বিভিন্ন রাজনৈতিক দলের অংশ, রাজনৈতিক দল। কিন্তু অবাক করার কারণে এখন একটা প্রবলেম হয়ে যায়, আমাদের যে অভ্যুত্থান পরবর্তী বিপ্লব পরবর্তী যে সরকারটি হয়, এই সরকারের সম্পূর্ণরূপে মিডিয়া ক্রেডিট হোক যেভাবে সম্পূর্ণ ছাত্রদের দেওয়া হয়। এর ফলে যেটা প্রবলেম হলো, সরকারটা পুরা জাতীয় সরকার না হয়ে একদম ছাত্রদের সিলেক্টেড লোকজন যারা, বিশেষ করে তারা বেসিক্যালি তারা অধিকাংশ আন্দোলনের সাথে সক্রিয় ছিল না, তারা বুদ্ধিজীবী মার্কার লোক এবং অধিকাংশই পাশ্চাত্যপন্থী লোক। তো এখন কথা হলো যে হ্যাঁ, তাদের দেশপ্রেম নিয়ে, তাদের যোগ্যতা নিয়ে প্রবলেম নাই, কিন্তু আমরা চাচ্ছি যে প্রবলেমটা ওইখানে বেঁধে গেছে, যে সরকারটা পুরা, যেরকম এখানে বিএনপি রিপ্রেজেন্টেটিভ নাই, জামাত বা ইসলামপন্থীদের ওইরকম অর্থে নাই, জনতা আসলে পুরাপুরি এই সরকারকে তার নিজের বলে ভাবতে পারছে না। কিন্তু সরকার অবশ্যই বিপ্লবের সরকার, ছাত্রদের সরকার, কিন্তু এই সরকারটা যদি সবার হতো, সমস্ত রাজনৈতিক দলের সাথে মতামত করে, এখানে ছাত্রদের সব রিপ্রেজেন্টেটিভ বেশি থাকবে, কিন্তু একই সাথে আবার অন্যদের থাকবে। ছাত্রদের রিপ্রেজেন্টেটিভ বলতে বোঝাচ্ছে ছাত্ররা না, মানে ছাত্রদের সমর্থিত, যেরকম ডক্টর ইউনূস বা আরো যারা আছে, তাহলে সরকারটা মজবুত হতো। আমাদের এই যে বিশেষ করে অন্য যারা ভারতের চক্রান্ত সবকিছু মুছে দেওয়া যেত, কিন্তু ওটা ছিল একটা টার্নিং পয়েন্টে ভুল। তো এটা এখনো শুধরানোর সুযোগ আছে, যে এখনো যারা আছে অন্যান্য রাজনীতিদের সাথে কথা বলে এই সরকারকে একটা, হ্যাঁ, এখানে কিন্তু বিএনপি ওটাই বলছে, জাতীয় সরকারের কথা। তার মানে এখানে ছাত্রদের নেতৃত্বে সরকার থাকবে, কিন্তু সরকার আরো কোলাবোরেশন বাড়িয়ে সকল দলের সকল মতের মানুষকে জায়গা দেওয়া, এটা এক। এখন কথা হলো, এটা না করার কারণে প্রবলেম হয়েছে কি, তো তারা এখন বিভিন্ন জেলা সফরে যাচ্ছে, তাদের যে বৈষম্য বিরোধী আন্দোলনের সমন্বয়কদের প্ল্যাটফর্ম, খেয়াল করেন এখানে কিন্তু এই জেলাগুলোতে যে আন্দোলনগুলো হয়েছে, ওইখানে অধিকাংশই সমন্বয়ক তারা ইয়াং, বিশেষ করে অনেক স্কুল কলেজের ছেলেপেলে আছে, তারা কিন্তু দেখেন যে আন্দোলনে যে পরিমাণ অ্যাক্টিভ ভূমিকা রাখতে পারে, তারা কিন্তু রাষ্ট্র গঠন আসলে ওই রকম ম্যাচুরিটি তাদের মধ্যে নাই। তো এই কারণে যেটা হচ্ছে, তাদের মধ্যে বিভিন্ন গ্রুপিং আছে, এখন দেখতেছি কি এখন রাষ্ট্র ক্ষমতায় চলে আসছে, এখন সচেতন হয়ে গেছে। তো এই গ্রুপিং এর কারণে কি হচ্ছে, দেখা গেল যে যে জেলায় যাচ্ছে, অনেক জেলা সম্মেলন পণ্ড হয়ে যাচ্ছে, এক গ্রুপ আর এক গ্রুপকে দোষারোপ করছে। কিন্তু এখানেও কিন্তু এখানে আন্দোলনের যারা কেন্দ্রীয় সমন্বয়ক, তাদের কিন্তু একটা ভুল আছে, খেয়াল করা যাক। আন্দোলন তো শুধু ছাত্ররা করে নাই, আগেই বলছে ছাত্র প্লাস জনতা। কেন্দ্রীয় সরকারের রিপ্রেজেন্টেশনে যেরকম জনতার বিশাল প্রতিনিধিত্বকে নেওয়া হয় নাই, ঠিক এইখানেও কিন্তু আন্দোলনে তারা যে মত বিনিময়টা করছে, কার সাথে করতেছে, অধিকাংশ ছাত্রদের সাথে, কিন্তু ওখানকার জনগণ কই? তার মানে জনগণের সাথে কেন হচ্ছে না? তো এইখানে বিশেষ করে নাগরিক কমিটি বিশেষ করে যেটা গঠিত হয়েছে, এটা একটা ভালো ইনিশিয়েটিভ। তো এখন নাগরিক কমিটির উদ্যোগে এই যে এখন যেটা দেখা যাচ্ছে, এরা হয়তো বিভিন্ন জায়গায় নাগরিকদের সাথে কথা বলছে। তো আমি সবচেয়ে ভালো হবে যেটা, যে আসলে যদি ছাত্র প্লাস নাগরিক একই সাথে তারা মত বিনিময়টা করে, হ্যাঁ, তার মানে নাগরিক কমিটি থাকুক বা করুক, কিন্তু মত বিনিময়টা হইতে হবে একসাথে। তাহলে কি হবে, বিশেষ করে শহরগুলোতে, বিশেষ করে আমাদের খেয়াল রাখতে হবে, যেখানে আন্দোলন হয়েছে ওই আন্দোলনে কিন্তু বেশ করে এখন আন্দোলন হচ্ছে শহর কেন্দ্রিক, পুরোপুরি শহর, কিন্তু গ্রামে কিন্তু খুব বেশি হয় নাই। গ্রামের মানুষই যারা শহরে থাকে,
তারা আন্দোলনে ব্যাপক ভূমিকা রেখেছে, গ্রাম থেকে সমর্থন দিয়েছে, কিন্তু আন্দোলনের স্পটগুলো ছিল শহরগুলো। তো এইখানে এই শহরগুলোতে বিশেষ করে যদি তারা নাগরিক যারা আছে, বাংলাদেশের বিশাল একটা সংখ্যক নাগরিক শহরেও আছে যারা হয়তো অ্যাক্টিভলি বিএনপিও করে না বা জামাতেরও কোনো নেতাকর্মী না, কিন্তু তারা সচেতনভাবে এই আন্দোলনে ব্যাপক ভূমিকা রেখেছে এবং রাজনৈতিকভাবে সচেতন। তার মানে ছাত্ররা যদি ইভেন রাজনৈতিক দলও করতে চায়, এই ব্যক্তিদের সাহায্য তাদের লাগবে। আচ্ছা স্যার, এবার যদি আসি আমাদের মেইন স্ট্রিম যে রাজনৈতিক দল রয়েছে বাংলাদেশে, বিএনপি এবং জামাত, তাদের আসলে তারা তো এক সময়কার জোটভুক্ত ছিল, এবং তাদের যে বর্তমান কর্মপ্রক্রিয়া সেটি আসলে কোন দিকে যাচ্ছে সেটা একটু ক্লিয়ার করবেন আমাদের মাঝে। যে প্রথমত আপনি খেয়াল করবেন গতকালকেই বিএনপির চেয়ারপারসন যেটা ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান, তিনি কিন্তু এই সরকারকে সমর্থন দিয়েছেন যে সরকার সমর্থন দেবে, কিন্তু তাদের কিন্তু আরেকটি এজেন্ডাও সেটা বলছে, তারা 31 দফা দিয়ে জাতীয় সরকারের রূপরেখার কথা বলেছে এবং তারা নির্বাচনমুখী সংস্কার চায়, বা সংস্কারটা এত দীর্ঘমেয়াদী না করে স্বল্পমেয়াদী করে, মানে নির্বাচন কেন্দ্রিক যে সংস্কারগুলো, এবং তারা এটা স্পষ্ট করছে যে সংবিধান সংস্কার মতো বিষয়গুলো সেটা নির্বাচন পরবর্তী হলে ভালো হয়, এক কথা ইলেকশন করতে যা যা দরকার, এটা বিএনপির প্রায়োরিটি। তার কারণ কি, তারা চিন্তা করছে তারা দীর্ঘদিনের প্রধান বিরোধী দল ছিল, প্রধান রাজনৈতিক দল আওয়ামী লীগের অবর্তমানে তারা মূলত নির্বাচন করে ক্ষমতা আসতে চায়। তো এইখানে জামাত ইসলামের যেটা চিন্তা সেটা হলো যে তারা এই মুহূর্তে একটা জনপ্রিয়তা উপভোগ করছে, মানে তাদের জনপ্রিয়তা আগের তুলনায় এখন অনেক তুলনামূলক বেশি তারা মনে করছে, এবং তারা ইসলামপন্থী বিভিন্ন দলের সাথে একটা ডায়লগও মূলত যাইতে চাচ্ছে। তো সেই ক্ষেত্রে দুইটা মতে আছে, জামাত আসলে সবার সাথে ইসলামপন্থী বা আরও অন্য ডানপন্থী বিভিন্ন ছোটোখাটো রাজনৈতিক দল সেটি নিয়ে একটা জোট করার চিন্তা এরা করছে, যে জোটবদ্ধভাবে হয়তো আগাইতেও পারে। আবার ইসলামপন্থীদের মধ্যে যেহেতু স্বাভাবিকভাবে অনেক কিছু মাসলাগত বিষয় থাকে, জোট নাও হইতে পারে, কিন্তু তারা একটা মানে চাচ্ছে যে মানে জোট না হলে অন্তত কাদা ছুড়াছুড়ি যাতে না হয়, যে ইসলামপন্থীদের মধ্যে বিভিন্ন ধরনের যেটা হয় এটা যাতে না হয়, তার মানে একটা সহাবস্থান যাতে থাকে। তো এটা হলো মানে এদের প্ল্যান, যে তারাও কিন্তু এখানে একটা নির্বাচনের বিষয়ে প্রশ্ন আসে, যেহেতু জামাত এই মুহূর্তে নিবন্ধন কিন্তু তার নাই আদালতের, এখানে কিন্তু মামলার মাধ্যমে তাকে নিবন্ধন হয়তো এটা রায়ের মাধ্যমে আসতে হবে, তার মানে এটা একটু সময় লাগবে। তো এই জন্য জামাত এই মুহূর্তে নির্বাচনের জন্য সরকারকে চাপ দিচ্ছে না, তারা চাচ্ছে যে একটু আগে নির্বাচনের আগেই মানে সংস্কারগুলো ঠিক করে হয়ে নিক, তারা দলও গোছায় নিক, তখন হয়তো তারা নিবন্ধনের মাধ্যমে ফাইনালি তারা হয়তো নির্বাচনের জন্য প্রস্তুত হয়ে যাবে। ইসলামী জোটের কথা যে বললেন, এই জোটটা আসলে যদি জোট হয় তাহলে সেই ক্ষেত্রে সুবিধাটা কি হবে, বা এরা কি আসলে পজিটিভ একটা চেঞ্জ নিয়ে আসতে পারবে কিনা? আচ্ছা, এই ইসলামিক জোটটা একটা হলো বাংলাদেশের যারা ইসলামপন্থী বিশেষ করে লোক আছে, খেয়াল করা যায় যদি দেখা যায় বাংলাদেশের মিনিমাম 20% মতো মানুষ, বিশেষ করে কওমি ঘরানা, আলিয়া ঘরানা বা জামাত সহ বিভিন্ন সেক্টর মিলে তারা এরকম একটা পার্সেন্টেজ মানে হোল্ড করে ভোট, 20% বা আরও এর বেশি হতে পারে। তো এইটা কখনোই একসাথে ভোট ব্যাংক হয়নি, অতীতে এক সময় হয়েছিল যেটা আইডিএল বলা হয়, জিয়া রহমান সরকারের সময় নির্বাচন হয়েছিল, তখন একটা ভালো পার্সেন্টেজ তারা ভোট পেয়েছিল, তো এরপরে আর কখনো হয়নি। তো এই জন্য ইসলামপন্থী ভোটারদের মধ্যে অনেকের মধ্যে এটা আসা যে আসলে যদি এই জোটটা হতো তাহলে হয়তো মানে তাদের যেটা চিন্তা যে কোলাবোরেশন করে ইভেন তারা গভর্নমেন্টও ফর্ম করতে পারে, এটা শিওর না গভর্নমেন্ট ফর্ম করতে পারবে কি পারবে না, তাদের কথা ইসলামপন্থী ভোট যদি 20% থাকে, আরও কিছু সাধারণ মানুষের ভোট যদি তারা পায়, তার মানে তারা হয়তো আসন বিন্যাসের দিক থেকে একটা বড় সংখ্যক আসন জিতে সরকার গঠন করতে পারে, অথবা না করলেও একটা বিশাল সংখ্যক মানে আসন জয় করে একটা বড় অবস্থান তৈরি করবে। স্যার, আমরা বাংলাদেশ বিষয় নিয়ে অনেক কিছু জানলাম আজকের ভিডিওতে। আমরা যদি একটু আন্তর্জাতিক বিশ্বের দিকে দেখি, আপনি জানেন যে হিজবুল্লাহর পেজার বিস্ফোরণের কারণে হিজবুল্লাহর বেশ সদস্য নিহত হয়েছে, এবং এইটার কারণে মধ্যপ্রাচ্যের রাজনীতি আসলে কোন দিকে মোড় নিচ্ছে, বা ইসরায়েল হিজবুল্লাহ কনফ্লিক্টটা কেমন হতে পারে সেই বিষয়ে যদি একটু আমাদেরকে জানান। জি, আমরা শুরু থেকে জানি যে ওই যে হামাস বা ফিলিস্তিনিদের সাথে যে ইসরায়েলের যুদ্ধ চলছে, মানে ইসরায়েল তো ভয়াবহ গণহত্যা করছে, সেখানে তো আমরা জানি বিপুল পরিমাণ মানুষ মারা গিয়েছে। তো এখন যেটা হয়েছে হিজবুল্লাহর সাথেও কিন্তু শুরু থেকেই এই যে এরকম হালবা গুলি বিনিময় হচ্ছে, বা এখানে হিজবুল্লাহর বেশ কিছু সংখ্যক সদস্য মারা গেছে, ইতিমধ্যে ইসরায়েলের কিছু মারা গেছে, ক্ষতি হয়েছে। তো এরকম পাল্টাপাল্টি চলছিল, কিন্তু এটার মধ্যে একটা অন্যতম টার্নিং পয়েন্ট বা ভয়াবহ একটা ঘটনা ঘটেছে যেটা আজকে, সেটি হলো যে হিজবুল্লাহর মূলত এই যে পেজার একটা মোবাইলের মতো একটা যোগাযোগ সেটা দক্ষিণ কোরিয়া থেকে তারা কেনার চেষ্টা করেছিল, কিন্তু ওইটা ডিটেক্ট করা যায় না, মানে আধুনিক কোনো মোবাইল ফোনের মতো না, যাতে মানে ইসরায়েল যেহেতু তাদের প্রতিদ্বন্দ্বী রাষ্ট্র, সেই ক্ষেত্রে তারা যাতে তাকে মানে ডিটেক্ট করতে না পারে। কিন্তু অদ্ভুত বিষয়, এইটা তারা মূলত এখানে যেটা দেখানো যাচ্ছে যে ইউরোপের কোনো দেশ থেকে মানে চোরাইভাবে মূলত যেটা হয়েছে, যেহেতু লিগ্যালভাবে তাদের কেনার সুযোগ নেই, তারা ওইভাবে হয়তো কেনার চেষ্টা করছে, আর ওখানে ইসরায়েল এমনভাবে মোসাদ
ওইটা যোগাযোগ করে ওইখানে মূলত বিস্ফোরক প্রত্যেকটা মোবাইলের ভিতরে একদম ব্যাটারির ভিতরে প্রত্যেকটা মোবাইলে 3 গ্রাম করে বিস্ফোরক দিয়ে থুয়ে দিয়েছে এবং এমনভাবে দিয়েছে যেটা পরে হিজবুল্লাহ এটা চালান পেল এই বছরের বিভিন্ন একটা সময় তারা চালানটা পেয়েছিল এই মোবাইল, কিন্তু তারাও বুঝতে পারে না এটা একেবারে মানে এখন এতটা টেকনোলজি ইউজ করা হয়েছে যে বোঝার কোনো উপায় ছিল না। এই কারণে ওইটা যেটা একসাথে বিস্ফোরণ হয়েছে এটা মূলত, এবং সেখানে দেখা যাচ্ছে যে প্রায় 11 জন এখন পর্যন্ত নিহত হয়েছে এবং আরো ব্যাপক সংখ্যক 2700 আহত হয়েছে। তার মানে এটা বড় ধরনের, এবং হিজবুল্লাহ অলরেডি এটার জন্য ইসরায়েলকে ডাইরেক্ট বলেছে এটা ইসরায়েল করেছে এবং এটা সবাই বুঝতে পারছে ইসরায়েল করেছে, মোসাদ করেছে এবং এটা মানে যে প্রতিশোধ নেওয়ার সেটা কথা বলছে। তার মানে বোঝাচ্ছে যে এই ঘটনার কারণে হিজবুল্লাহ কর্তৃক পাল্টা মানে যুদ্ধ শুরু হয়তো পুরোপুরি নাও হতে পারে কিন্তু আরেকটু উত্তেজনা বাড়লো, এটা মূলত বাস্তব। এখন আপনি কি মনে করেন এটা কি ফুল সুইং যুদ্ধের দিকে যাইতে পারে নাকি এইভাবে শেষ হয়ে যাবে? এখানে মেইন পয়েন্টটা হলো এই মুহূর্তে ইসরায়েল যদিও তারা বলছে হিজবুল্লাহকে ধ্বংস করবে, এই করবে ওই করবে, কিন্তু এই মুহূর্তেও সে পুরোপুরি যুদ্ধের জন্য প্রস্তুত না। কেন? কারণ হিজবুল্লাহ হলো লেবানন উত্তর দিকে, তার মানে এই আর হিজবুল্লাহ যথেষ্ট বলা হয় যে হিজবুল্লাহ মানে পুরো দুনিয়ার সবচাইতে বড় গেরিলা এবং একটা মানে যেটা সরকারি বাহিনীর বাইরে সবচেয়ে বড় শক্তিশালী বাহিনী হিজবুল্লাহ, এবং তারা বিশাল মানে তাদের অস্ত্র ভান্ডার সহ যথেষ্ট। তার মানে সদস্য সংখ্যা অনেক। প্রবলেমটা হলো মানে ইসরায়েল হিজবুল্লাহকে ধ্বংস করতে চায় কিন্তু তার জন্য তাকে আগে ফিলিস্তিনিদের শেষ করতে হবে। আর এখনো হামাস বিভিন্নভাবে টানেলের মাধ্যমে এখনো কিন্তু চলছে, এখনো যুদ্ধ হচ্ছে। তার মানে কথা হলো যদি হিজবুল্লাহর সাথে এট এ টাইমে দুইটা ফ্রন্টে যুদ্ধ করতে যায় তাহলে সবচেয়ে বিপদ হবে হামাস ওই দিক দিয়ে আবার উঠে দাঁড়ানোর চেষ্টা করবে এবং সেক্ষেত্রে ইসরায়েলের ক্ষতি হবে অনেক বেশি। আরেকটি প্রশ্ন হলো সামনে আমেরিকার নির্বাচন আছে, আমেরিকার নির্বাচন অন্যতম প্রার্থী ডোনাল্ড ট্রাম্প, সে মোটেই মানে যুদ্ধ দুনিয়াতে কোনো জায়গাতেই যুদ্ধ মানে সে নতুন করে বাধাইতে আগ্রহী না। তো সেই ক্ষেত্রে মানে হিজবুল্লাহ মানে এটা বোঝে যে সেও সরাসরি দ্রুরিক যুদ্ধ করতে আগ্রহী না, কিন্তু তারা বাস্তবতা হলো এটা যে কেউ আসলে ফিরেও যাইতে রাজি না। তার মানে এই চাপা উত্তেজনা এটা চলতে থাকবে। এখন দেখা যাক ফুল সুইং যুদ্ধ এই মুহূর্তে আশা করছি যে হবে না। ধন্যবাদ স্যার আপনাকে, আমরা অনেকগুলো বিষয় সম্পর্কে জানলাম। প্রিয় দর্শক, আমরা বাংলাদেশ এবং আন্তর্জাতিক বিষয় নিয়ে অনেক কিছু বিষয় স্যারের কাছ থেকে আনসার পেয়েছি। সবাইকে ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।